খাবার টেবিলে বসে সবাই রায়ার জন্য অপেক্ষা করছিল। ইহান মায়ের সাথে কথা বলছিল। এশা আর রায়া দুজন এখনো আসেনি। ইহান গলা উঁচু করে এশার রুমের দিকে তাকিয়ে এশাকে ডাক দিতেই এশা বেরিয়ে এসে খাবার খেতে বসে যায়। ইহান রায়াকে না ডেকে মাকে বলে, আম্মি তুমি রায়াকে ডাকো। এশা পাশে থেকে বলে ওঠে, তুমি ডাকছো না কেন? তোমার বউকে তুমি ডাকো। জানো কি পরিমাণ কান্না করেছে বেচারি তোমার জন্য? তুমি তো লাগে। চুপ, বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? শিখিয়ে দিতে হবে আবার। আমাকে কিছু শেখাতে হবে না, তুমি বরং গুগলকে জিজ্ঞেস করো। টিউটোরিয়াল দেখে শিখে নাও যে বউয়ের সাথে কেমন ব্যবহার করতে হয়। ইহান মায়ের দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে বলতে থাকে, আম্মি তোমার মেয়েকে বলে দাও, বেশি কথা বললে কিন্তু আমি ওকে তুলে ছাদে থেকে ফেলে দেব। থামবি তোরা? রায়াকে দেখেই এশা বলে ওঠে, ওরে নীলপরি যে, তা কোথা থেকে? পরীর দেশ থেকে আসলে নাকি আকাশ থেকে পড়লে? এশার কথা শুনে সবাই বাম পাশে তাকায়। রায়া নীল শাড়ি পরে লজ্জা মাখা মুখে খাবার টেবিলের দিকে এগিয়ে আসছে। ইহানের পাশে এসে দাঁড়িয়ে ইরিনা বেগমকে উদ্দেশ্য করে বলে, কেমন লাগছে আমাকে বড় মা? ইরিনা বেগম মুখে হাসি ফুটিয়ে বলেন, খুব সুন্দর লাগছে, তাই না রে ইহান? শর্ট হেয়ারের শাড়িতে কি সুন্দর মানিয়েছে তোকে, কারো নজর না লাগুক। রায়া ইহানের দিকে তাকিয়ে আছে নিজের প্রশংসা শুনতে। পৃথিবীর সব নারীর অধিকার আছে শাড়ি পরলেই ব্যক্তিগত মানুষের কাছে থেকে প্রশংসা পাওয়ার। পৃথিবীর সব পুরুষের উচিত নারীর শাড়ি পরলে পরিমাণগতভাবে বেশি বেশি ভালোবাসা, অন্যায় করলে ক্ষমা করে দেয়া। রায়ার অনেকক্ষণ তাকিয়ে থাকা দেখে ইহান বলে ওঠে, মা, মেয়েদের বড় চুলেই ভালো লাগে, ছোট চুল ছেলেদের জন্য। আর হ্যাঁ, শাড়িতে একটু ভালোই লাগছে। বাড়িতে যেসব টি শার্ট পরে থাকে ওসব দিয়ে তো তুমি রান্নাঘরের পাতিল ধরো। রায়া রাগী চোখে ইরিনা বেগমের দিকে তাকালে ইরিনা বেগম রায়াকে ইশারায় ইহানের পাশে বসতে বলে। রায়া একটা বড় শ্বাস টেনে নিজেকে নিয়ন্ত্রণ করে ইহানের পাশে ধপ করে বসে পড়ে। সবাই খাওয়া শুরু করেছে। ইহান ভাতের এক লোকমা মুখে নিতেই নিজের পায়ে সুরসুরি অনুভব করে। ভাত মুখে দিয়ে টেবিলের নিচের দিকে তাকিয়ে দেখে রায়া তার পা ইহানের পায়ের উপর রেখে সুরসুরি দিয়েই যাচ্ছে। ইহান পা সরিয়ে রায়ার দিকে তাকাতেই রায়া ঠোঁট দিয়ে চুমুর ইশারা করতেই ইহানের হিচকি উঠে যায়। ইরিনা বেগম তাড়াতাড়ি করে পানির গ্লাসটা ইহানের দিকে বাড়িয়ে দেয়। ইহান ঠকঠক করে গ্লাসের সম্পূর্ণ পানি খেয়ে নেয়। রায়া পাশে বসে মিটিমিটি হাসছে। রায়ার হাসি দেখে ইহান চোখ বড় বড় করে রায়ার দিকে তাকাতেই রায়া হাসি বন্ধ করে খাবার প্লেটে মন দেয়। খাবার খাওয়া শেষ হতেই একে একে সবাই গিয়ে হাত ধুয়ে নিচ্ছে। হঠাৎ কলিং বেলের আওয়াজ এসে দরজা খুলতে যাবে। ইহান তাকে থামিয়ে দিয়ে নিজেই দরজা খুলতে যায়। দরজা খুলে ওপাশে অপরিচিত এক লোককে দেখে ইহান জিজ্ঞেস করে, জি বলুন। দরজার ওপাশ থেকে লোকটা বলে, ইহানা শেখের নামে পার্সেল এসেছি। আমি ইহান শেখ, কে পাঠিয়েছে? সেটা লেখা নাই স্যার। ঠিক আছে, আমাকে দিন। ফর্মালিটিস পূরণ করে ইহান পার্সেলটা রিসিভ করে নেয়। হঠাৎ কে পার্সেল পাঠালো বিষয়টা বেশ ভাবাচ্ছে ইহানকে। পার্সেলটা উল্টে পাল্টে দেখতে থাকে আর ভাবতে থাকে কি আছে এখানে, আর পাঠালোই বা কে? আমার থেকে চুমু নেন না, অন্য মেয়ের দেয়া এত কিছু নিচ্ছেন কিভাবে? কোন মেয়ে আপনাকে পাঞ্জাবি ঘড়ি ওয়ালেট পাঠিয়েছে? আমি থাকতে আবার কোন মেয়ে আপনার ওপর নজর দিয়েছে? ইহান পার্সেল খুলে ভূত দেখার মতো বসেছিল। বিছানার উপরে দুইটা পাঞ্জাবি রাখা, একটা সাদা আরেকটা গাঢ় খয়েরি। একটা ঘড়ি, ওয়ালেট ও পাশে রাখা। ইহান সেগুলো থেকে চোখ ফিরিয়ে রায়ের দিকে তাকালো। কি বললি? কোন মেয়ে পাঠিয়েছে আপনাকে এসব? আমি জানি না, এখানে এসব ছাড়া কিছুই নেই। আপনি বাসায় এসেছেন সেটা বাইরের মানুষ জানলো কি করে? সেটা আমি কি করে বলবো আজব? একদম রাগ দেখাবেন না। আমি কিছু করলে সেটা দোষ, আর আপনি করলে সেটা আপনি জানেন না। ইহান রায়ার কথায় বেশ দমে যায়। নরম স্বরে বলে, আমি সত্যিই জানি না এসব কে পাঠিয়েছে। আমার কারোর সাথে অ্যাফেয়ারও নেই যে সে পাঠাবে। তুই তো জানিস আমি তোকে। ইহান চুপ হয়ে যায়। কথা মাঝপথে থেমে যাওয়ায় রায়া বলল, আপনি আমাকে কি?
কিছু না। বলুন। বললাম তো কিছু না। ভালোবাসেন না এখন আর? 7 বছর ধরে। দূরে থাকছেন কেন? আমার শাস্তি পাওয়া শেষ হয়। বুকের ভেতরটা খুব খালি খালি লাগে জানেন। আমার কি আপনাকে আর পাওয়া হবে না? আমারও লেগেছিল, সত্যটা বুকে তীরের মতো বিঁধেছিল। দূরে গেলে ভালো থাকবেন, ব্যবস্থা করে দিব। রায়া প্লিজ, সবসময় এই জ্ঞান নিয়ে আমার ভালো লাগে না। তুই তোর মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে প্লিজ। দূরত্ব ঘুচিয়ে কাছে আসতে চেয়েছিলাম, দূরে সরিয়ে দিলে আমার আর ফেরা হবে না। মেয়েদের অভিমান অনেক বেশি, সহ্য করতে পারবেন না। রায়া বারান্দায় চলে যায়। ইহান মাথায় হাত দিয়ে ভাবতে থাকে কি পাঠালো এসব। এত এত চিন্তার মাঝে রায়া এসব কথা একদমই ভালো লাগছে না ইহানের। সবগুলো জিনিস উল্টে পাল্টে বারবার দেখতে থাকে। গিফট পাবে মেয়েরা, শাড়ি চুড়ি, পৃথিবীর যত প্রসাদিনী আছে সব পাবে। ছেলেরা কেন গিফট পাবে, তাও আবার সারপ্রাইজ গিফট? সারপ্রাইজ গিফট তো না, যেন টেনশনের বস্তা। ইহান উকি দিয়ে বারান্দায় দেখে রায়া বারান্দায় গ্রিল ধরে নিজের বাড়ির দিকে তাকিয়ে আছে। ইহান মায়ের কাছে শুনেছে রায়া একটা বারের জন্যও নিজের বাড়িতে যায়নি। রায়ের সকালে ঘুমানোর অভ্যাস, তাই রায়া মা মাঝে মাঝে এসে দেখে গেছেন। ইহান রায়ের কাছে যাবে, এমন সময় রায়ের ফোনে মেসেঞ্জারে মেসেজ আসার শব্দ হতেই ইহান ফোনটা হাতে নেয়। স্ক্রিনে মেসেজ নোটিফিকেশন দেখে যাচ্ছে। ইহান স্পষ্ট দেখতে পেল সেখানে লেখা, দোস্ত 4000 টাকা খরচ হয়েছে ইহান ভাইয়ার ওসব কিনতে। বিকেলে আমি তোকে বাকি 1000 টাকা ব্যাক করে দিব। ইহান মেসেজটা দেখে খানিকক্ষণ থ মেরে দাঁড়িয়ে আছে। মাথায় যেন ঢুকেও কিছুই ঢুকছে না। রায়া এসব করেছে, আর এমন ভাব করলো যেন সে কিছুই জানে না। ইহান ফোনটা রেখে বারান্দায় চলে যায়। রায়ার পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, সরি। রায়া পাশে না তাকিয়েই বলে, কেন? ওই যে ধমক দিলাম সেই জন্য। শুধু ধমকের জন্য? আর কিসের জন্য সরি বলা উচিত? কিছু না। বাজারের মোড়ের ওখানে নীল রঙা একটা বাড়ি আছে না, ওখানে একটা মেয়ে আছে তোর মতো সুন্দর দেখতে, ফর্সা গায়ের রং, কিন্তু ওর চুলগুলো অনেক বড়। ওদিকে গেলেই বারান্দায় এসে আমাকে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এখন সন্দেহ হচ্ছে ওই মেয়েটা সব দেয়নি তো। দিতেও পারে, তাই না বল? ভালোবেসে যেহেতু পাঠিয়েছে, নষ্ট করা উচিত হবে না। রায়া এবার এক ছটকায় ইহানের দিকে ফিরে তাকায়। ভ্রু কুঁচকে ইহানের দিকে তাকিয়ে বলল, কোন মেয়ে আপনাকে পছন্দ করে? নিয়ে চলুন আমাকে তার কাছে, আমি এক্ষুনি দেখবো তাকে। দেখে কি করবি? হিংসে হবে দেখে? হলে হোক, আপনার কি? ওই মেয়ের মুখে আমি অ্যাসিড নিক্ষেপ করব। চেয়ারম্যানের মেয়ে আমি। এত সাহস? সাহসের কিছুই দেখেননি। দেখতে চাই, দেখা একটু সাহস। রায়া 2 পা এগিয়ে এসে 1 পা ইহানের পায়ে উপরে রাখে। এই প্রথম রায়া নিজের ইচ্ছেতেই ইহানের কাছে আসে। নিজের পায়ে প্রেয়সীর স্পর্শ পেয়ে সমস্ত শরীর যেন আন্দোলিত হয়। নিশ্চুপ হয়ে যায় ইহান। দুজন একে অপরের চোখে নিজেদের সীমাবদ্ধ করে নেয়। দুজন যেন ঘোরের মধ্যে চলে যাচ্ছে ধীরে ধীরে। রায়া নিজের আরেকটা পা ইহানের পায়ের উপর রাখতেই ইহান রায় পড়ে যাওয়ার আটকাতে কোমর জড়িয়ে ধরে। রায়া ইহানের পায়ের উপর পা উঁচু করে দাঁড়িয়ে পড়ে। রায়ার সমস্ত শরীর কাঁপছে। সেদিনের প্রথম ছোঁয়ায় কোনো অনুভূতি অনুভূত হয়নি রায়ার। আজ যেন পেটের নাড়ি অবধি কাঁপাকাঁপি করছে। রায়া ঠিকমতো দাঁড়িয়ে থাকতেও পারছে না। রায়া ইহানের ঠোঁটের দিকে নজর ফেলে ধীরে ধীরে সেটাকে গন্তব্য মনে করে এগোতে থাকে। ঠোঁটে ঠোঁট স্পর্শ করতেই রায়ার শরীর যেন একটা ঝাঁকুনি দিয়ে ওঠে। সাথে সাথে দুজন চোখ বন্ধ করে নেয়। ইহান রায়ের কোমর শক্ত করে জড়িয়ে ধরে প্রেয়সীর সাথে ভালোবাসাময় প্রথম চুম্বন উপভোগ করতে থাকে। দুজন যেন বাস্তবের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। মহাকাশ থেকে যেমন কোনো কিছু হঠাৎ কোথাও ছিটকে পড়ে, ঠিক তেমনি যেন রায়া আর ইহান পৃথিবী নামক গ্রহ থেকে ছিটকে যায়। বাস্তব থেকে তারা এখন ধরা ছোঁয়ার বাইরে। এসা ভাইয়া ভাইয়া করে ডাকতে ডাকতে রায়া আর ইহানের রুমের দিকে আসতে থাকে। এশার গলা অস্পষ্ট থেকে স্পষ্ট হতেই রায়া আর ইহান দুজন নিমিষে দুজনকে ছেড়ে বারান্দায় দু প্রান্তে চলে যায়। রায়া একবার ইহানের দিকে তাকাতেই দেখে ইহান অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে। রায়া লজ্জায় মাথা নিচু করে নেয়। ইহান রায়ের সামনে থেকে রুমের দিকে পা বাড়ায়। ইহানের মুখে হাসি লেপ্টে আছে। এশাকে দেখেই মুখটা গম্ভীর করে নেয় সে।
কি চাই, ডাকছিস কেন? টাকা দাও, টাকা লাগবে। কিসের টাকা? আমার বান্ধবীরা বিকেলে বের হচ্ছে, সবাই মিলে, আমিও বের হব। কত টাকা লাগবে? 1000 হলেই চলবে। ইহান টেবিলে রাখা ওয়ালেট থেকে 1000 টাকার একটা নোট বের করে এশার হাতে দেয়। এশা নোটটা নিয়ে রুমের এদিক ওদিক তাকিয়ে বলে, রায়া আপু কই? ওয়াশরুমে। বারান্দায় আছে। ওকে আবার কিসের দরকার? শাড়ি নিব একটা, সবাই শাড়ি পরবে। আচ্ছা যা গিয়ে দেখ। এশা আর কথা না বাড়িয়ে সোজা বারান্দায় চলে যায়। বারান্দায় রুম থেকে আপু বলে ডাক দিতেই রায়াত চমকে ওঠে। পেছনে তাকাতেই এশাকে দেখে আমতা আমতা করে বলে, কি কি কি? কিছু হয়েছে তোমার? তোর ভাইকে আমি চুমু খেয়েছি, গভীর যে চুমু আছে না ওটা। আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেছে, নাড়িও কাঁপছে জানিস। কথাগুলো বলতে না পেরে বলে, কিছু হয়নি, তুই কিছু বলবি? হ্যাঁ, তোমার সবুজ শাড়িটা দাও, সেদিন কিনেছিলে না ওটা। আলমারির থেকে নিয়ে নে সোনা প্লিজ, আমি রুমে যেতে পারবো না। ওমা, নিজের রুমে যেতে পারবে না কেন? পারবো না বলতে যেতে ইচ্ছে করছে না। না, তুমি আসো, আমার জুয়েলারিও লাগবে। যেতেই হবে? হ্যাঁ আসো। তোর ভাইয়ার রুমে আছে? এশা রুমে উকি দিয়ে ইহানকে না দেখতে পেয়ে বলে, না ভাইয়া রুমে নেই। আচ্ছা চল। রায়া এশার সাথে রুমে চলে আসে। রুমে এসে আসলে ইহানকে দেখতে পায় না সে। শুকনো একটা ঠোক গিলে আলমারির দিকে চলে যায়। আলমারি থেকে এসব সবকিছু বের করে এশার হাতে দিতে এশা সেগুলো নিয়ে চলে যায়। রায়া বিছানায় রাখা ইহানের জন্য নেওয়া জিনিস দেখতে এগুবে। ঠিক তখন ওয়াশরুমের দরজা খোলার শব্দ হয়। রায়া যেন সেখানে স্ট্যাচু হয়ে যায়। রায়া মনে মনে নিজেই নিজেকে নোংরা অকথ্য ভাষায় গালি দিতে থাকে। মনে মনে নিজেকেই শাসায়। কেন যে তখন ওরকম বেহায়ের মতো কাজ করতে গেলি? এখন এই লোকটার সামনে দাঁড়াবি কি করে? এই লোকটা তোকে এখন কথায় কথায় লজ্জা দেবে, দেখে নিস। রায়া ইহানকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে অসহায় চোখে তার দিকে তাকিয়ে থাকে। ইহানের মুখভঙ্গি কোনো কিছুই বলছে না, কিছু আভাসও দিচ্ছে না। তবে কি আগাম বার্তা ছাড়া কোনো কিছু ঘটবে? ইহানের সাথে তোর সম্পর্ক তৈরি না হলে আমাকে বল মা। একটা ভুল তো করেছি, সেটা ভুল সারা জীবনের জন্য তোকে বয়ে বেড়াতে হবে না। আমি রায়ানকে বলেছি ও ডিভোর্সের সব ব্যবস্থা করে দিবে। তুই চাইলে এখানে থেকে যেতে পারিস, তোকে কেউ বাধা দিবে না। মায়ের কথায় ভ্রু কুচকে তাকায় রায়া। রাবেয়া বেগম বুঝতে পারছে না তিনি ভুল কিছু বলছে কিনা। রায়া পিছন থেকে চুলগুলো গুছিয়ে সামনে আনতে আনতে বলল, মা, এতগুলো দিন পর এ বাড়িতে এসেছি মনটা ভালো করতে। আজে বাজে কথা বলে প্লিজ মেজাজের 12টা বাজিও না। রেগে কিছু বললেই বলবা আমি আগের মতোই বদমেজাজি আছি, নিজেকে বদলে ফেলিবি। আর তোমার ছেলেকে নিষেধ করে দিও আমার লাইফে যেন না গলায়। এতদিন তো তোমাদের কোনো খোঁজ খবর নেয়নি। আমার প্রতি এত দরদ তোমার ছেলে দেখাতে হবে না। আমি যেমন আছি সেরকমই ভালো আছি। রাবেয়া বেগম করুণ সুরে বললেন, তুই এখনো আমাদের উপর রেগে আছিস তাই না? রেগে থাকবো কেন? রেগে থাকার মতো কিছু করেছো তোমরা? অন্যায় তো প্রথমে করেছিলি তুই, আমরা তো সূত্রে দিয়েছি। তাহলে তো ভালোই করেছো, এবারে সব বাদ দাও তো। তোর আর ইহানের সম্পর্ক আসলে ঠিক আছে? আমি তোর মুখে সত্যিটা শুনতে চাই রায়া। আমি ভালো আছি মা, ভালো থাকার চেষ্টা করছি অনেক। দেখছো না 1 মাসের বেশি সময় ধরেও ও বাড়িতে গিয়েছি। তুমি তো দেখছোই সবাই কত ভালোবাসে আমাকে। আমি কিভাবে দেখব? তুমি প্রায় প্রায় ও বাড়িতে যাও আমার ঘুমের সময়। আমি জানি। তোমার কোলে মাথা রেখে একটু শুই। অনেকদিন হলো মাথায় একটু হাত বুলিয়ে দাও না। তোমার বর কোথায়? তিনি রাগ করে বসবেন না তো? রাবেয়া বেগম মুচকি হেসে মেয়েকে নিজের কাছে টেনে নিয়ে আসলে রায়া মায়ের কোলে মাথা রাখে। রাবেয়া বেগম মেয়ের মাথায় বিলি কেটে দিতে থাকে। রায়া অনেক দিন পর চোখ বন্ধ করে মায়ের কোলে শুয়ে আছে। রাবেয়া বেগম বিলি কাটা থামিয়ে হঠাৎ করে বলে ওঠে, হে রায়া, মাহমুদের আগামী সপ্তাহে বিয়ে। তোর বাবাকে কল করে সকালে বলল হয়তো 2-1 দিনের বিয়ের জন্য দাওয়াত দিতে আসবে। রায়া এক লাফে উঠে বসে উৎসুক চোখে জিজ্ঞেস করে, কার সাথে বিয়ে? মালিহা আপুর সাথে। তুই মেয়ের নাম জানলি কি করে? আমি জানবো না তো কে জানবে? মাহমুদ ভাইয়া তো আমাকে সাথে নিয়ে 3 বার
মালিহা আপুর সাথে দেখা করতে গিয়েছিল। কি মাখো মাখো প্রেম, বাবা! তুই তাহলে আগে থেকে এসবে আছিস? আমি থাকবো না? মাহমুদ ভাইয়া যখন মালিহা আপুর জন্য কিছু কিনতো তখনও আমাকে ছবি পাঠাতো। আমি পছন্দ করলে তবেই সেটা কিনতো। সামনের শুক্রবারই বিয়ে, আমি তো ভাইয়ার বিয়েতে বরযাত্রী যাব। রায়া এত এত কথায় রাবিয়া বেগমের মন ভালো হয়ে যায়। হ্যাঁ, কতগুলো দিন মেয়ের সাথে খোলামেলা কথা হয় না। রায়া না থেমে কথা বলেই যাচ্ছে, আর রাবিয়া বেগম নিষ্পলক মেয়েকে দেখে যাচ্ছে। মেয়েটা এতদিন রুমবন্দি হয়ে গুমড়ে গুমড়ে মরছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়েছে। রায়া ফোনে গরুর মাংস রান্নার রেসিপি দেখে সেটা রান্না করতে গিয়েছিল। ইহানের মা কথায় কথায় সেদিন বলেছিল, পুরুষ মানুষের মন ভালো ভালো রান্না খাইয়ে বসে রাখা যায়। ইহান কোনো কাজে সকালে নাস্তা করে বেরিয়েছে, কিন্তু এখনো বাসায় এসে পৌঁছয়নি। সেদিনের ঘটনার পর থেকে রায়া নিজেকে ইহানের কাছাকাছি আর থাকতে পারছে না। লজ্জা লাগছে তার। কি করে সে সেদিন এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে সেটা সে জানে না। রায়া অধীর গৃহে অপেক্ষা করছে কখন রান্না শেষ হবে। ইহান আসার আগে রান্না শেষ হয়ে গেলে তাকে দিয়ে টেস্ট করানো যেত ভেবেই চুলায় গতি বাড়িয়ে দেয়। কি করছিস রান্নাঘরে? হঠাৎ পুরুষালী কণ্ঠ শুনে চমকে ওঠে রায়া। সাথে সাথে পিছনে ফিরে দেখে ইহান দাঁড়িয়ে আছে। চোখ বন্ধ করে একটা জোরে শ্বাস ফেলে রায়া আবার রান্নার দিকে ফিরে বলে, রান্না করছি। তুই রান্না পারিস? না পারলে রান্না করছি কিভাবে? আমি কি তাহলে ভুল জানি? হ্যাঁ। কি রান্না হচ্ছে? আপনি ফ্রেশ হয়ে টেবিলে আসুন, তখন দেখতে পাবেন। এখন দেখলে কি সমস্যা? না, আমি দেখাবো না। ইহান রায়ার কাছাকাছি এসে কোমরের সিমটি কাটতেই রায়া লাফিয়ে ওঠে। রায়া লাফিয়ে ওঠার সাথে সাথে গরম কড়াইয়ে হাত লেগে যায়। রায়া ছিটকে পিছিয়ে আসতেই ইহানের সাথে ধাক্কা লেগে ইহানও টাল সামলাতে না পেরে পিছনে সরে যায়। রায়া হাত উঁচু করে হাতে ফু দিতে থাকে। ইহান সাথে সাথে রায়া হাত ধরতে যাবে। রায়া ইহানের দিকে তাকায়। ইহান খেয়াল করে রায়া চোখ টলমল করছে। রায়া হাত লাল বর্ণ ধারণ করতে শুরু করেছে। ইহান রায়ার চোখে চোখ রেখেই বলল, সরি রায়া, আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। আই এম সরি জান, খুব জ্বলছে। রায়া মাথা নাড়িয়ে বোঝায় তার হাত খুব জ্বালা পোড়া করছে। রায়াকে টেনে নিজের বুকে রায়ার মাথা জড়িয়ে দিয়ে মাথায় হাত বুলাতে থাকে। কিছু একটা মনে হতে চুলা বন্ধ করে রান্নাঘরে তাকে থেকে ভ্যানিলা এসেন্স বের করে। ইহানের হাতে ভ্যানিলা এসেন্স দেখে রায়া বলে, কি করবেন এটা? এটা হাতের যেখানে লেগেছে ওখানে নিলে কষ্ট কমবে। বেশি জ্বলবে না? একদম না। রায়া ইহানের দিকে হাত বাড়িয়ে দেয়। ইহান এক হাত দিয়ে রায়ার হাত ধরে অন্য হাত দিয়ে রায়ার হাতে এসেন্স লাগিয়ে দেয়। রায়াকে নিয়ে নিজের রুমে চলে যায়। রায়াকে বিছানায় বসিয়ে দিয়ে বলে, তুই এখানে একটু বসে থাক, আমি ফ্রেশ হয়ে আসছি একদম। আর রান্নাঘরে যাবি না। আমি রান্নাঘরে থেকে ওটা খাবার টেবিল পর্যন্ত নিয়ে আসতে পারবো। ঠিক আছে, আমি কোথাও যাচ্ছি না। আচ্ছা, আমি আসছি। ইহান ওয়াশরুমে চলে গেলে রায়া পা তুলে খাটের উপর বসে। বসে বসে ইহানের জন্য অপেক্ষা করতে থাকে। রায়া ফোনে একটা গান ছেড়ে দেয়। গান ছেড়ে চোখ বন্ধ করে খাটে হেলান দিয়ে অপেক্ষা প্রহর গুনতে থাকে। ইহান কিছুক্ষণ পরেই গোসল শেষ করে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়। আয়নার সামনে এগিয়ে আসতে আসতে খেয়াল করে রায়া তাকে আর চোখে দেখছে। ইহান হেসে বলে, সুন্দর লাগছে। হ্যাঁ, আমাকে সুন্দর লাগছে না? আপনি তো সুন্দরী। তোর তো গর্ব করা উচিত। গোসল করে বের হয়েছি, গা ঠান্ডা, জড়িয়ে ধরবি? আসলেই। না থাক, চল খেতে বসি, খিদে পেয়েছে খুব। চলুন। রায়া বিছানা থেকে নেমে আসে। ইহানের আগে আগে রায়া রান্নাঘরে যেতে লাগলেই ইহান ডেকে খাবার টেবিলে ওখানে গিয়ে বসতে বলে। রায়াও তেরামি না করে চেয়ারে গিয়ে বসে। ইহান গিয়ে মাংসর বাটি থেকে খাবারের টেবিলে রেখে নিজেও চেয়ারে বসে। প্লেটে খাবার বাড়তে বাড়তে বলে, দুপুরে খেয়েছিলি? হ্যাঁ, খেয়েছিলাম তো। এখন আমার সাথে আবার খাবি? কি খাবো? চুমু? এখনই খাবো? চুমু খাবি? আমার বউ এত রোমান্টিক কবে থেকে হলো? আপনার অতি ভালো মানুষইতে আমার সন্দেহ হচ্ছে। ভালো মানুষই কোথায় দেখালাম?
এই যে এত ভালো করে কথা বলছেন, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। ও আচ্ছা, আমার ভালো ব্যবহার আপনার ভালো লাগছে না? আমি এটা বললাম নাকি? বাদ দিন এসব, দেন খাইয়ে দেন। হ্যাঁ, এখন ভাত খেয়ে নে, পরে চুমু খেয়ে নিস। ইহানের কথায় রায়া লজ্জায় মাথা নিচু করে ফেলে। ইহান রায়ার কপালে একটা চুমু দিয়ে রায়াকে ভাত খাইয়ে দেয়। রায়া ভাত খেতে খেতে বলে, আমার থেকে প্লিজ আর নিজেকে দূরে সরিয়ে নেবেন না। আমি ছোটবেলা থেকে অনেক কিছু হারাতে হারাতে আপনার কাছে এসে ঠেকেছি। আপনি হারিয়ে যাবেন না প্লিজ। মাহমুদের বিয়ের দিন ঠিক করেছি শুক্রবারে। বিয়ে যেহেতু শুক্রবারে আর আজ সোমবার, সেই হিসেবে আপনারা বুধ বা বৃহস্পতিবার চলে আসবেন। মজিদ হোসেনের কথা শুনে হাতের কুশন বালিশ খামচে ধরে এশা। মাজিদ সাহেবের দিকে থেকে চোখ অন্যদিকে সরিয়ে নেয় সে। না, এখানে আর বসে থাকা সম্ভব হচ্ছে না। এশার এই বিষয়গুলো নজর এড়ায় না রায়ার। এশা যেই উঠতে যাবে ঠিক তখনই রায়া এশার হাত খপ করে ধরে সোফার সাথে আটকে রাখে। এশা রায়ার দিকে তাকালে রায়া ইশারায় ওখানেই বসে থাকতে বলে। মজিদ সাহেবের সামনে নাস্তা এগিয়ে দিতে দিতে বলে, এখন কি সবার সবার বাড়ি বাড়ি যে দাওয়াত দিবেন? এত এনার্জি কই পান ভাই? মাজিদ সাহেব কুটিল হেসে জবাব দেয়, একমাত্র ছেলের বিয়ে বলে কথা, কষ্ট তো করতেই হবে ভাবি। এসবের মাঝে আনন্দ কোথায় জানেন? যাদের সাথে বছরেও দেখা হয় না তাদের সাথে দেখা হবে। এই যে আপনার কথাই ভাবেন, আপনাদের বাড়িতে শেষ কবে আসছিলাম বলেন তো? মনে করতে পারবেন? আমার কিন্তু মনে পড়ে না। ইহান আর রায়ার বিয়ের সময় আসতে পারিনি। ইরিনা বেগম সম্মতি জানিয়ে বলেন, তা ঠিক বলেছেন, বিষয়টা পরিশ্রমের হলেও আনন্দ আছে। এখান থেকে কোথায় যাবেন? বউয়ের দিকের আত্মীয়ই আজ দত শেষ করে বাড়ি ফিরবো একদম। মাজিদ সাহেব ইরিনা বেগম আর ইহানের সাথে কথা শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে উদ্যত হয়। ইরিনা বেগম বিদায় দিতে সাথে সাথে এগিয়ে যায়। ইহান রায়াকে উদ্দেশ্য করে বলে, একটু রুমে আয়। এশা বসা থেকে উঠে সোজা নিজের রুমে চলে যায়। রায়া এশার চলে যাওয়ার দিকে তাকিয়ে ইহানকে বলে, আমি একটু এশার কাছে থেকে আসছি। কেন? আমার সাথে আসার চেয়ে এশার কাছে যাওয়া বেশি প্রয়োজন? হ্যাঁ, মানে? আমি এসে বলি, আমি আসলে নিশ্চিত নই, তবে এশার ব্যবহার আমার ঠিক লাগেনি। বুঝলাম না। আমি আগে বুঝে আসছি, আপনি রুমে যান। হুম। ইহান নিজের রুমের দিকে অগ্রসর হলে রায়া নিজেও এশার রুমে চলে যায়। রায়া এশার রুমে এসে দেখে এশা রুমে নেই। ওয়াশরুম থেকে ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে। রায়া গিয়ে দরজায় নক করে বিছানায় এসে বসে। কিছুক্ষণ পর এশা মুখ ধুয়ে বেরিয়ে আসে, স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। তুমি এখানে? রায়া এদিক ওদিক দিয়ে কথা না ঘুরিয়ে সোজা সাপটা প্রশ্ন করে বসে। তুই মাহমুদ ভাইকে পছন্দ করিস? এশা মুখ মুছতে মুছতে বলে, এটা কেমন প্রশ্ন আপু? আমি মাহমুদ ভাইকে পছন্দ করতে যাব কেন? আমি বাচ্চা মেয়ে না ঈশা। ভাইয়ার বিয়ের কথা শুনেই অমন করছিলি কেন তখন? উঠে চলেও আসতে চেয়েছিলি। বড়দের কথাবার্তার মাঝে আমি থেকে কি করব, তাই আসতে চেয়েছিলাম। বিয়ের কথাবার্তা হলে সেটা বড়দের বিষয় হতো, কিন্তু ফুপা তো দাওয়াত দিতে এসেছিল। সত্যি কথা বল ঈশা। না আপু, এমন কিছুই না। তোমার সন্দেহ ভুল। কসম কেটে বল। কি বলবো? তোমার কথা স্বীকার করে নিলে কি মাহমুদ ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিবে? পারবে ওনার সাথে আমাকে বিয়ে দিতে? তার মানে আমি যা ভেবেছি তা সত্য। আর তুই বিয়ের কথা বলছিস, বিয়ের বয়স হয়েছে তোর। শোন, এই ফালতু কারণে বিয়ে বাড়িতে যদি মুখ কালো দেখেছি তাহলে তোর খবর খারাপ আছে এসে। আমি ভাইয়ার মতো হলে জোর করে বিয়ে করে নিতাম। এশা কথাটা বলে ফিক করে হেসে ফেলে। হাসি থামিয়ে আবার বলে, তুমি যতটা গুরুতর ভাবছো ঠিক ততটুকু না, শুধু ভাল লাগতো এতটুকুই। আর আমি জানি আমার এই বয়সে যাকে তাকেই ভালো লাগবে। ইভেন আমার তো কয়েকটা ক্রাশও আছে। আসলেই? হ্যাঁ তো। সবগুলোকে চিনিয়ে দিবি, যেটাকে বেশি ভালো লাগবে সেটাকে হাতে রাখবো। 5 বছর পর ধরে বিয়ে দিয়ে দিব। 5 বছর পর কি সে আর আমার ক্রাশ থাকবে? থাকবে না? এশা মাথা ঝাঁকায়, মুচকি হেসে বলে, এখনকার ক্রাশ 5 বছর পর কারো বাচ্চার বাবা হয়ে যাবে। রায়া হাসতে হাসতে বলে,
তোকেও বাচ্চার মা করে দেওয়ার ব্যবস্থা করব নাকি বড় মাকে বলে? আমি আমারে বাড়ি থেকে বের করে দেব? রায়া এশার দিকে 2 হাত বাড়িয়ে দিয়ে বলে। আয় একটু জড়িয়ে ধরি। তুই যে এত বুঝদার আমি তো জানতামই না। এশাও মুখে হাসি ফুটিয়ে রায়ার কাছে এসে তাকে জড়িয়ে ধরে। রায়া এশাকে কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলে, বেড়াতে যাবি আজ? কোথায়? সামনেই তো নতুন ব্রিজ হলো, ওইদিকে। তোমাদের যাওয়ার প্ল্যান আছে নাকি? না, তুই গেলে যেতাম। না, আমার আজ বের হতে ভালো লাগছে না, কাল যাব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রুমে যাই। হ্যাঁ যাও, তোমার বর তো তখনই ডাকলো। ছি এশা, ওটা না তোর ভাই হয়? আমি কি বলেছি ওটা আমার ভাই না? যাও, এবার দেরি হয়ে যাচ্ছে। এশা রায়াকে ছেলে বের করে দিয়ে দরজা চাপা দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ে। মাহমুদের বিয়ের কথা শোনার পর থেকে কেমন একটা অস্থির অস্থির লাগছে তার। তবে কি মাহমুদের প্রতি অন্যরকম কিছু জন্মাতে শুরু করেছিল? রায়া রুমে এসে দেখে ইহান বিছানায় শুয়ে চোখ বন্ধ করে হেডফোনে কিছু একটা শুনছে। রায়া পা টিপে টিপে খাটে গিয়ে এগিয়ে আসে, ইহানের মাথার পাশে এসে দাঁড়ায়। ইহান তখনও চোখ বন্ধ করে শুয়ে আছে। রায়া সাইড বক্সে রাখা গ্লাস থেকে কিছুটা পানি নিয়ে ইহানের মুখে ছিটিয়ে দিতেই ইহান চমকে ওঠে। রায়া পাশে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। ইহান উঠে বসে পড়ে, হেডফোনটা খুলে বিছানার উপর রেখেই বলে, কি হলো এসব? গোসল করার শখ হয়েছে? রায়া হাসতে হাসতে বলে, আমার কেন গোসল করার শখ হবে? আমি কি আপনাকে বলেছি আমার গোসল দেওয়ার শখ হয়েছে? আমাকে ভিজিয়ে দিলি কোন সুখে? কে যেন আমার কানে কানে বলল, এই রায়া যা তো ইহানকে একটু ভিজিয়ে দে। ইহান বিকেল বেলা কেন ঘুমোবে? এটাই বলেছে? হ্যাঁ, আমি এমনি এমনি কেন ভিজিয়ে দিব আপনাকে? আচ্ছা। কি আচ্ছা? ইহান কিছুক্ষণ মৌন থেকে বিছানা থেকে ফ্লোরে পা নামিয়ে বসে। রায়া গ্লাসটা সাইড বক্সে রেখে ভ্রু উঁচু করে দাঁড়ায়, হাসি আটকে বলে, কিছু বলবেন বলে ভাবছেন? ভাবা ভাবিতে আমি নেই, আমি সোজা কাজে আছি। বলেই ইহান এক ঝাটকায় রায়াকে নিজের কাছে টেনে আনে। রায়াকে নিজের পায়ের উপর বসিয়ে নিজের ভেজা মুখ রায়া শরীরে মুছে দেয়। রায়ার গলার কাছে ঠোঁট ছোঁয়াতেই রায়া চোখ বন্ধ করে ফেলে। ইহান রায়ার মুখের দিকে তাকিয়ে দেখে রায়া চোখ বন্ধ করে আছে। ইহান রায়ের অবস্থা দেখে মিটিমিটি হাসতে থাকে। রায়া, আমাদের প্রথম রাতে আমরা খুব কাছাকাছি ছিলাম, আমাদের সম্পর্কটা অনেক দূর। সেদিন এগুলোও আমরা সম্পূর্ণ সম্পর্কে গড়াইনি। শেষ মুহূর্তে এসে মনে হয়েছিল আমি ভুল করছি, তাই আর এগোতে মন সাইরায়নি। কিন্তু রাগের বশে তোর শরীরের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছিলাম আমি। আমাকে কি ক্ষমা করে দেওয়া যায়? রায়া এতক্ষণে চোখ খুলে ইহানের দিকে এক পলক তাকিয়েছিল। ইহান কথা শেষ করতেই রায়া বলে ওঠে, পুরনো কথাতে শুধু মন খারাপ, মন ভাঙার গল্প ছিল। ওই রাতের কথা আমি ভুলে যেতে চাই। আমি তোকে তোর ইচ্ছেতে সম্পূর্ণভাবে পেতে চাই রায়া। আমিও সেদিনের কথা তোকে ভুলিয়ে দিতে চাই। তুই আমাকে স্বামীর অধিকার দিবি? রায়া কোনো কথা না বলে লজ্জায় মাথা নিচু করে ফেলে। রায়া চুপ থাকতে দেখেই ইহান বলে ওঠে, তবে কি মৌনতা সম্মতির লক্ষণ হিসেবে ধরে নেব? রায়া আর ইহানের এত কাছে চুপচাপ বসে থাকতে পারছে না। নিচে নামার জন্য নড়ে উঠতেই ইহান আবার রায়াকে খপ করে ধরে ফেলে। রায়ের দিকে অনিমেষ তাকিয়ে থেকে বলে, আমার উত্তর দিবি না? আমার প্রশ্নের উত্তর চাই রায়া। কি উত্তর চাই? তুই আমাকে স্বামীর অধিকার দিবি? স্বামীকে আবার আলাদা করে স্বামীর অধিকার দিতে হয় নাকি? হ্যাঁ, সেদিন তোর অনুমতি ছাড়া যতটুকু তোকে পাইনি ততটুকু আমি তোকে চাই। আমাদের সম্পর্কের সম্পূর্ণ একটা পরিচয় চাই রায়া। রায়া এবার আর কোনোভাবেই ইহানের কাছ থাকতে না পেরে জোর করে নিচে নেমে সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসে। রায়ার অবস্থা দেখে ইহান সেখানেই বসে হাসতে থাকে। বাসায় ফিরে কথা বলবো। ডেট করতে এসেছি, ডেটে এসে বাইরের কারোর সাথে কথা বলা অন্যায়। বউয়ের মুখে এমন কথা শুনে ইহানের চেয়ারে বসা থেকে সোজা দাঁড়িয়ে যায়। তড়িৎ গতিতে একটাই শব্দ মুখ থেকে বেরিয়ে আসে, আর সেটা হচ্ছে ডেট। রায়া বেশ সিরিয়াস ভাবে বলে, হ্যাঁ ডেটে এসেছি, আপনি বাসায় ফিরলে কথা বলবো। কার সাথে বাইরে গিয়েছিস? এত হেয়ালি কেন করছিস? ইহানের কথা সবাই শব্দ করে হেসে ফেলে। আশেপাশে
মেয়েলি হাসির শব্দ পেয়ে ইহান বলে,